শরীয়তপুরের একজন ওসি অফিসার ইনচার্জ, উনি একটা পলিটিক্যাল প্রোগ্রামে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সাথে উনি নিজেই স্লোগান দিচ্ছিলেন, আওয়ামী লীগের স্লোগান। উনি ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই মুজিব সেনা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এগুলো বলছিলেন। তো আমি প্রতিবাদ করেছিলাম ফেসবুকের মাধ্যমে। আমি বলছিলাম যে উনি তো প্রজাতন্ত্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারীরা রাজনৈতিক স্লোগান দিতে পারেন না। যেমন ধরেন যদি বলা হতো যে উনি শুধু জয় বাংলা বলতেন, তাও ঠিক ছিল, জয় বাংলা পর্যন্ত একটা বলার একটা হাইকোর্টের একটি নির্দেশনা আছে। কিন্তু উনি যখন পলিটিক্যালি স্লোগান দেন, তখন আমি যেটা বলার চেষ্টা করতেছিলাম যে এমনি তো বিরোধী দলের একটা কি থাকে যে সরকারি দলের সাথে পুলিশ মিশে গেছে, তো এখন পুলিশের লোকজন যদি স্লোগান দেন সরকারি দলের পক্ষ হয়, তখন হয় কি আমার দলেরই বা আমার সরকারেরই ক্ষতি হয়। এটা এইভাবে আমি চিন্তা করছি, কিন্তু আমার দল হয়তো আমি যেভাবে চিন্তা করছি এইভাবে চিন্তা না করে এটা ওনারা আদর্শ বিরোধী হিসাবে ধরে নিয়ে আমাকে সাময়িক অব্যাহতি দিয়েছে। তো এখন কি আপনার মনে হয় যে সেই কথাটা আপনার না বলা ভালো ছিল? না, আমি এখনো পরিপূর্ণ আমার সাথে একমত, প্রশ্নই আসে না। আমি তো বিশ্বাস করি যে আমি যেটা বলছি আমি কোনোভাবেই ভুল বলি নাই, বরং যারা আমাকে অব্যাহতি দিয়েছেন তাদেরকে হয়তো কেউ ভুল বোঝানোর চেষ্টা করেছে। কারণ আমার ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে আমাকে তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যিনি দাবি করেন, তার তো পদ পদবি বড় হওয়ার কথা না। আপনার পদ, বঙ্গবন্ধু তো পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারতেন। আমি যদি তার আদর্শের একজন উত্তরাধিকার মনে করি, তাহলে আমি আমার যে কথাগুলো আমি বিশ্বাস করি, এবং আমি বিশ্বাস করি আইনজীবী হিসাবে বিশ্বাস করি যে একজন অফিসার ইনচার্জ যিনি প্রজাতন্ত্রের কর্মচারী, যেই হন না কেন, তিনি এরকম সরাসরি রাজনৈতিক প্রোগ্রামে গিয়ে উনি স্লোগান দেওয়াটা আমি মনে করি এটা দেখতে খুবই খারাপ দেখায়। এবং মানুষের জন্য যে ন্যায় বিচারের যে চিন্তাটা, যে আপনি কি ধরেন এখন এর মানে কি ওসি সাহেব যখন স্লোগান দেওয়া শুরু করেন, তখন অন্য দলের লোকজন তো হয়তো ভাবতেই পারে যে না, আমি ওসি সাহেবের কাছে আর বিচার পাবো। ধরেন আওয়ামী লীগের কোনো লোকের বিরুদ্ধে যদি কারো কমপ্লেন থাকে, তো ওসি সাহেবের কাছে গিয়ে তার কমপ্লেন উনি নিজেই হয়তো ভাববে যে না, এটা কতটুকু কার্যকর। কিন্তু এটা তো বঙ্গবন্ধুর আদর্শের কথা না। তো এই জন্য হারানোর মতো কোনো কিছু আমি করিনি, যে কারণে পদ হারাইতে পারে বা অন্য অনেকেরই পদ যেসব কারণে গেছে, আমার কারণটা সম্পূর্ণ ভিন্ন ছিল। আমার কষ্ট হতো না যদি আমি দুর্নীতির দায়ে বা আমি নৈতিক স্খলনের কথা বলতে শিখছি, এবং আমার জীবনের আমার ব্যাকগ্রাউন্ড, আমার পড়াশোনা, আমার রাজনীতি, আমি মনে করি যে পদ কোনো বড় জিনিস না। ইভেন আমার এই ধারণাটা আপনি পরিষ্কার হয়ে যাবেন যে মনের মধ্যে এমপি মন্ত্রী রেখে যে আপনি এমপি মন্ত্রী হইতে চান, এরকম তীব্র মনোবাসনা রেখে, বা দলের কোনো নেতা হইতে চান, তীব্র মনোবাসনা রেখে যে আপনি যে কাজ করে যাবেন, যখন যাই করেন না কেন, এই তীব্র মনোবাসনা আপনাকে সোনার বাংলা বানাইতে দিবে না, আপনার নসিবে নিয়ে যাবে আপনি কোথায় যাবেন। আচ্ছা, একটা এমপি মন্ত্রীর কথা যখন বললাম, আপনি যখন ফেসবুক লাইভ গুলো করেন, অনেকে তো কমেন্ট করে, এবং আমি দেখি যে অনেকে আপনার সম্পর্কে একটা ধারণা পোষণ করেন। আমি কমেন্টগুলোতে বিভিন্ন সময় দেখেছি যে আমি কাজ করতে চাই। আমার তো এরকম কোনো পরিবার থেকে আমি উঠে আসি নাই, আমি কাজ করতে চাই। কাজে যদি কখনো আমাকে দল যোগ্য মনে করে, তখনই আমি যে এলাকাটাকে আমি আমার জন্মস্থান আমি ধারণ করি। আমি দেখলাম যে 30 বছর ওই এলাকায় যারা ছিলেন নেতৃবৃন্দ, তারা খুব বেশি করতে পারছেন বলে এলাকার মানুষ মনে করে না। বাট আমি এমপি হওয়া 38টা ব্রিজ বানাইতে যদি পারি, আমার একটা পুরাপুরি বিশ্বাস এমপি মন্ত্রী না, এবং আমি আওয়ামী লীগই করবো এবং সারা জীবনই বঙ্গবন্ধুর আদর্শে কাজ করে যায়। কিন্তু দল যদি গুরুত্বপূর্ণ বিষয়, প্রতিটা মানুষই চায় যে সে পরিচিত হোক, তার কাজ দিয়ে যে কোনো ভাবেই তারা নানাভাবে চেষ্টা করে মানুষ পরিচয়ের জন্য। তা আপনার এখন সোশ্যাল মিডিয়াতে যে পরিচয়টা হয়েছে, আপনি কি এটাই ধরে রাখতে চান, নাকি আপনি চান যে আপনি আইন পেশায়, আপনার অনেক সিনিয়ররা আছে না যাদেরকে বাংলাদেশ জন্য সবাই চেনে, আপনি ওই পরিচয়টা চান? দুইটার মধ্যে কোনটা বেছে নেবেন? আমি কোনোটাই বেছে নিতে চাই না। আমি শুধু পরিচয়টাও না, আমার প্রতিটা পরিচয় যেন হয় মানুষের কল্যাণে। যদি হয় যে কোনো জায়গায় আমি কাজ করতে রাজি, কাজ করছি অলরেডি। আমি এমন না যে ঠিক স্পেসিফিক্যালি ওই পরিচয়টার জন্য আমি কাজ করব, আমি কাজ করছি, কাজ করে যেতে চাই, তারপর মানুষ যেদিকে আমাকে নিয়ে যায়। আপনার যখন লাইভগুলো করেন, আপনার মধ্যে অনেকের এক্সপেকটেশন আছে, সমালোচনা আছে যে আপনি ওই বিষয়গুলো টাচ করতে চান না যেগুলো আওয়ামী লীগের বিপক্ষে যায়, সেগুলো নিয়ে আপনি সরব হন না। ব্যাপারটা কি সত্যি? ব্যাপারটা যদি খুবই সত্য হতো, তাহলে তার আমার চাকরিটা যেত না। যুবলীগের যে চাকরিটা বন্ধন, যুবলীগের যে পদ আমার, এটাতে যদি আমি আওয়ামী লীগের বিরুদ্ধে যাই এরকম চিন্তা করতাম যদি, তাহলে আমি এত সাহস করে কথাটা বলতাম না। তবে এই কথাটা তো ধরেন আমি যে দলটা করি, এই দলটাকে সবসময় আমার ইচ্ছা থাকে যে দলটা ভালো করে কিরকম জিনিসগুলো তুলে ধরতে চাই। একদম পুরাপুরি খারাপ জিনিসগুলো যে সবসময় আমি আওয়ামী লীগের পিছনেই লেগে আছি, বিষয়টা কিন্তু তা না। আমার কথা হচ্ছে কি, যাদেরকেই খারাপ পাবো আমি, আরেকটা জিনিস থেকে সব বিষয়ে আমি টাচ করি না, বা ধরেন খুব দলীয় বা পাওয়ারফুল মানুষ সেটা আপনি করেন। আপনাকে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমি কিন্তু চেয়ে ঘুরে বেড়া হিসাবে আসি নাই, ফিদেল কাস্ট্রো না, কিন্তু আমি একটা উপজেলা থেকে এখান পর্যন্ত আসছি।
আমারও তো একটা লিমিটেশন আছে। ধরেন আমি যদি এই লিমিটেশনের উপরেই কিছু না কিছু কাজ করে যেতে চাই, এমন না যে আমি একেবারে ভয় পাই না, আমিও ভয় পাই, কিন্তু আমার কাছে মাঝে মধ্যে খুবই ডেসপারেট হইতে ইচ্ছা করে। কিন্তু যখন আমাকে মানুষগুলো বলে যে খুবই ডেসপারেট হয়ে একেবারে পতন হওয়ার চেয়ে অল্প অল্প করে কিছু মানুষের সেবা করে যান, আপনি তো ইনস্টিটিউশন, আপনি তো ব্যক্তি, তখন হয়তো অনেক কিছুর সাথে মানে মানায় নেওয়ার চেষ্টা করব। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে বাংলাদেশে বহু সমালোচনা আছে, এটা বহু নিন্দা আছে। তো আপনি যখন ফেসবুকে অ্যাক্টিভ থাকেন এবং যখন আইনজীবী, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কি আপনার উপরে কোনো প্রেশার তৈরি করে? সমস্যাটা কি, ডিজিটাল সিকিউরিটি একটা অনেকেই বুঝেন না। ভয় লাগে আপনার এই আইন নিয়ে? আমি তো সারাদিন এইটার বর্ডার লাইনেই থাকি, কারণ আমি যাদের বিরুদ্ধে কথা বলি প্রতিদিনই তো কারো না কারো বিরুদ্ধে যাচ্ছে, দুর্নীতি হোক যাই হোক, তাহলে আমার উপরেই তো থ্রেটটা বেশি থাকার কথা। বাট আই নো, যেহেতু আমি আইনজীবী, আমি জানি যে কোন কোন জায়গায় কথা বললে আপনার ডিজিটাল নিরাপত্তা আইনে পড়ার সম্ভাবনা খুবই কম। তবে এটার তো ডিমেরিট অবশ্যই আছে, আপনাকে যদি খুব মানে বিপদে ফেলানোর জন্য অনেক ক্ষেত্রে এটার মিস ইউজ আছে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। বাট আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি যেহেতু এই আইনটা আরেকজনের বিরুদ্ধে ব্যবহার করছি এবং ওনার কি কি দুর্বলতা ছিল এটা আমি জানি, এই জন্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে যে আমি খুব একটা এভিডেন্স ছাড়া, খুব একটা সব ধরনের ডকুমেন্ট ছাড়া আমি কথা বলি না। মানে আপনার মধ্যে বিষয়টা নিয়ে কোনো অস্বস্তি থাকে? কোনো অস্বস্তি নেই, কোনো অস্বস্তি নেই। জাস্ট একটু আপনি একটা মানুষের বিরুদ্ধে বলবেন, অস্বস্তি তো আইনের বিষয় না, বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টেরকে ভয় পেয়ে না, তারও তো একটা অধিকার আছে যে কতটুকু আপনি তার বিরুদ্ধে বলতে পারবেন। আপনি নিশ্চয়ই এমন কোনো কথা বলতে পারবেন না যেটা তার শোনার কথা না। দেখুন, বিং এ লয়ার মানে আইনজীবী হওয়াটা আমার পেশা, এখান থেকে আমি ইনকাম করি, এখানে আমি পছন্দ করি আর না করি আমাকে থাকতে হয়। বাট মানুষের জন্য কাজ করা, সমাজের যেসব জায়গায় অসঙ্গতি এগুলোতে কাজ করা, বা একটু কাজ করে যদি কোনোভাবে একটু মানুষের উপকার হয়, এগুলো আমার নেশা। ওই নেশাটা মাঝে মধ্যে পেশাকে সুপারসিড করে ফেলে। মানে কোনো ফেসবুকিংটা নেশা? নেশা বলতে হচ্ছে কি, ফেসবুকের মাধ্যমে সমাজের ওই সকল জায়গায় পৌঁছাই যাওয়া যেসব জায়গায় মানুষ বা আমি আইনের মাধ্যমে পৌঁছাইতে পারি না, তখন এই যে একটা কাজের মধ্যে ঢুকে গেলাম আমি, এটা আমার প্রচন্ড নেশায় আমাকে টানতে থাকে সামনের দিকে। এই জন্যই হয়তো দেখা গেল যে অনেক আইনজীবী আছেন ভালো করতেছেন, আমি দেখা গেছে যে আইনজীবীর থেকে আমার অস্তিত্বটা বেশি চলে গেছে হচ্ছে কি ফেসবুকে। কারণ ফেসবুকের মাধ্যমে যখন আমি 6 মিলিয়ন মানুষ যখন আমাকে ফলো করেন, আমার কাছে মনে হয় যে শুধু তো ইনকাম করার জন্য আমি আইন পেশায় আসি নাই, আইন পেশায় আসছি যে নিরীহ নির্যাতিত মানুষকে কিছুটা প্রোটেকশন দেওয়া যায় কিনা, সাথে সাথে আমার ইনকামও হবে। এই কারণেই আসলে দুইটা থেকে বেশি ক্লিক করে গেছে হচ্ছে কি ফেসবুক। আপনার প্রথম ফেসবুকে আপনি কি কন্টেন্ট দিয়ে শুরু করেছিলেন? এটা কি কোনো লাইভ নাকি কোনো ভিডিও দিয়ে? প্রথম তো আমি ছোটখাটো রাস্তার ছবি দিতাম ফেসবুকে, যে রাস্তা ঠিক করতেছি, ছোটখাটো ভিডিও আপলোড করতাম, আমি বক্তব্য দিচ্ছি গ্রামে কোথাও স্টুডেন্টদের সামনে। পরে একদিন একটা ব্রিজ বানাইতে গিয়ে আমার এক ছোট ভাই আমারে বললো যে একটা অপশন আছে যে আপনি লাইভ যখন কাজ করতেছেন এই সময়টাই সবাইকে দেখাইতে পারবেন। তখন আমি বললাম অনেকটা মজার ছলেই বলতে পারেন, তাহলে দেখি একটু লাইভ করে। এই যাত্রা শুরু। লাইভ সেটা কি আগে জানতেন? না, আমি তো ফেসবুকে লাইভ করা যায় এটা জানতাম না। আমি তো এমনি লাইভ বলতে বুঝতাম যে ফুটবল খেলা লাইভ হয়, ক্রিকেট লাইভ হয়, কিন্তু আমার ফেসবুকে লাইভের অপশন আছে এটা আমি একটু পরেই বুঝছি। তো প্রথম যখন লাইভ করলেন তখন কেমন লাগলো? না, আমার তো খুব একটা লাগাটা অন্যরকম না, কারণ আমার না সাবলীল ভাবে কথা বলার অভ্যাসটা অনেক আগেই হয়ে গেছে। তো ওটা ক্যামেরার সামনে আসাতে খুব বেশি যে হেরফের হয়েছে এরকম কিছু না। আমার নর্মাল ভিডিও যা, আমার লাইভ হতা, হয়তো তৎক্ষণাৎ মানুষ দেখতে পাচ্ছেন, পরবর্তীতে আমি আস্তে আস্তে জানতে পারলাম যে কত মানুষ দেখতেছেন, ওইটা আবার লাইভে চলে আসতো যে 2000, 3000, 5000 মানুষ দেখতেছেন, ওইটাই খুব বেশি, ওইটাই সামনে থাকতো। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি তো বৃহত্তর সিলেট, হবিগঞ্জে। হবিগঞ্জে। তো আপনি যখন লাইভগুলো করেন দেখেছি হবিগঞ্জের যে ডায়ালেক্ট, যে টোন, সেটা একদম সম্পূর্ণ ওরকম থাকে। এটা কি বিশেষ কোনো কারণ আছে? না, বিশেষ কারণ বলে কিছু নাই, এইটাই কারণ। আমি খুবই আঞ্চলিক একটা মানুষ, আমার কাছে কোনোদিনই আমি খুব বেশি জাতীয় পর্যায়ে কাজ করব এরকম চিন্তা চেতনা এখনো আমার মধ্যে নাই। আমার কাছে মনে হয় যে দেখবেন চূড়ান্ত মুহূর্তে মানুষ তার নিজের দিকেই ধাবিত হয়। আমি যখন কথা বলি আমার এলাকা নিয়ে, আমি একদম ডুবে যাই ওইটার ভিতরে, তখন আমার ওই ভিতরের যে আঞ্চলিক কথাগুলো এগুলাই চলে আসে। আর দেখবেন আপনি মানুষ ধরেন এত বেশি ভিতরে ঢুকে গেছে আমার আঞ্চলিকতা, এটা অনেকটা বেশি বয়সে ক্রিকেটে গ্রামার শেখার মতো। আপনি আগে যা ভুল টুল যাই শিখছেন, এটা হচ্ছে কি পরবর্তীতে আপনাদের কোচের মাধ্যমে ধরেন গ্রামার শেখানো হলো ক্রিকেটে, কিন্তু আপনি যখন প্রচন্ড প্রেসারে পড়বেন তখন ওই গ্রামার ভুলে যাবেন, আপনার মধ্যে ওই আগের যে প্রাথমিকভাবে যে শেখাটা এটাই চলে আসে। তা আমার কাছে আমি যখন খুব আবেগপ্রবণ হয়ে যাই তখন কিন্তু আমার ওই ডায়ালেক্ট গুলা চলে আসে। আচ্ছা, আপনি সেটা ওভারকাম করার চেষ্টা করেন? না, আপনি এখানে আরেকটা বিষয় আছে, লাইভ বলতে আমি যা বুঝি, আপনাকে
সাবলীল জিনিসটা যেটা আপনার ভিতর থেকে আসছে, এইটাই আপনার মানুষের সামনে তুলে ধরতে হবে, এটাই আমি বুঝি। আমার কথা হচ্ছে গিয়ে শোনেন, ল্যাঙ্গুয়েজ কোনো প্রবলেম না। আপনার ভিতর লাইভ মানে কি, আপনার চোখটা মানুষ পড়তে পারতেছে, আপনার মুখের বা আপনার যে চাল চলন, আপনার ভঙ্গি সব মানুষ দেখতে পাচ্ছে। তো এইখানে সিনসিয়ারিটি এবং জেনুইনিটিটা ইম্পর্টেন্ট এই না যে আপনি খুবই শুদ্ধ করে কথা বলছেন, তা কিন্তু না। আপনার জিনিস যদি মেরিট থাকে তাহলে মানুষ খুঁজে বের করে নিবে আপনি কি বলছেন, ট্রান্সলেট করে ফেলবে। আচ্ছা, আপনি তো আইনজীবী এবং আইন পেশায় সফলতা পেতে হলে দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, দীর্ঘ পড়াশোনাও করতে হয় আইন পেশায় আসতে গেলে। তা আপনার পড়াশোনা এবং আইন পেশায় আসা এটা কি? আমি তো আইন পেশায় আসার কোনো কথাই ছিল না। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং আমি BBMBA করি। তো তখন সামহাও আমি পলিটিক্সে ইনভলভ হয়ে গিয়েছিলাম, ছাত্রলীগের রাজনীতি করতাম। তখন আমার মনে হয়েছে যে রাজনীতি করার উদ্দেশ্য ছিল আমার মানুষের সেবা করা। তো মানুষের সেবা যদি আমি প্রপারলি করতে চাই, তা আমার পক্ষে চাকরি করে করা কঠিন। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন চাচ্ছিলাম, যেখানে আমাকে কেউ বাধ্য করবে না। ওই আস্তে আস্তে আর বাংলাদেশে আরেকটা জিনিস খেয়াল করে দেখলাম আমি, যে আর্থসামাজিক অবস্থা, বাস্তবতা। এখানে কয়েকটা পেশা আছে, এই পেশাতে কাজ করলে আপনি কিছুটা স্ট্রং থাকবেন। আপনি পুলিশে যেতে পারেন, আপনি আমলা হইতে পারেন, আর এদিকে একজন আইনজীবী হইতে পারেন। আমি দেখলাম যে আইনজীবী হওয়ার বা আমার যেহেতু কথা বলার স্পিড আছে, তাহলে আমি আইনজীবী না কেন। তখন আমি বার এটলো করতে লন্ডন চলে যাই। এটা কত সালের ঘটনা? এটা 2006 আমি লন্ডন চলে যাই, আবার 9-এ চলে আসি। তো আমরা দেখলাম যে আপনি যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি গঠন করা হয়েছিল 1971 সালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য, সেইখানে আপনি রাষ্ট্রপক্ষকে রিপ্রেজেন্ট করেছেন, রাষ্ট্রপক্ষের প্রতিনিধি ছিলেন। ওইখানে আপনি আসলেন কিভাবে? এখানে হচ্ছে কি, আমি যখন লন্ডন থেকে ব্যাক করি 2009-এ, তখন আমি আমার সিনিয়র সৈয়দ রেজাউর রহমানের সাথে কাজ শুরু করি। তখন আমি জজ কোর্টে মানে নিম্ন আদালতে প্র্যাকটিস করতাম। পরে উনি আমাকে বললেন যে, উনি আবার তখন প্রসিকিউটর ছিলেন, বললেন যে তুমি যেহেতু ব্যারিস্টার, তুমি এটা একটা ঐতিহাসিক বিষয়, তুমি ওইখানে গিয়ে কাজ করতে থাকো। আমি প্রথমে কিন্তু প্রসিকিউটর হই নাই, বছর দেড়েক মনে হয় আমি ওখানে একজন শিক্ষানবিশ হিসাবে কাজ করতেছিলাম। আমি নিজেই চাচ্ছিলাম যে আমি একটা ইতিহাসের সাক্ষী হইতে চাই, যে দেখতে চাই যে ইতিহাস কিভাবে এখানে বিভিন্নভাবে ঘটতেছে। ওইটা থাকতে থাকতে 1.5 বছর পরে আমাকে অ্যাপয়েন্ট করা হয়, মানে প্রসিকিউটর হিসাবে অ্যাপয়েন্ট করা হয়। এইভাবেই যাত্রা শুরু। তো এখন এই পর্যন্ত আইন পেশায় আপনার সবচেয়ে সফলতা কি? কোনো সফলতা? আইন পেশায় সবচেয়ে বড় সফলতা আমি মনে করি যে, সিরিয়ালে তো অনেকগুলো আছে। প্রথমে আমি যেটাকে সিরিয়াল করতে চাই, অন্য মানুষরা অন্যভাবে করতে পারে। প্রথমটা ছিল ওসি মুয়াজ্জেমের বিচারের মুখোমুখি করানো, নুসরাত যে আগুনে পুড়ে মারার যে ঘটনা, ফেনীর ঘটনায় দেখেন আপনি, ওসি মুয়াজ্জেম কিন্তু বেঁচে যাচ্ছিলেন, চার্জশিটে হত্যা মামলায় চার্জশিটে তার নাম ছিল না। তো আমি ডিজিটাল নিরাপত্তা আইনে, যে তার যে ভিডিও করছিল, ডিজিটাল নিরাপত্তা আইনে আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করি। বাংলাদেশের প্রথম ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা রায় হয়েছিল এটা। ওইটাতে ওনার 8 বছরের সাজা হয়। এটা ছিল আমি মনে করি আইনজীবী হিসাবে আমার একটা বড় সফলতা। আমার বাড়ি কিন্তু ফেনী না, বাট ফেনীর একজন নির্যাতিত মেয়ের পক্ষে দাঁড়াইতে পেরে, বা এরকম একজন অফিসার ইনচার্জের বিরুদ্ধে, সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, আপনি জানেন যে এটা কাজটা আমার জন্য অনেক সহজ ছিল না। এই অনেক কঠিন কাজটা আমি শেষ করতে পেরেছি, এটা আমার কাছে অনেক সফলতা ছিল। তারপর আরো অনেকগুলো কাজ আছে যে আপনি জানেন যে রাস্তায় খুঁটি, রাস্তায় যে ইলেকট্রিক্যাল বা বিভিন্ন পোল থাকে, খুঁটি, এগুলো সরানোর জন্য আমি একটা হাইকোর্টে মামলা করি। এখানে একটা সফলতার সাথে আমি একটা অর্ডার পাই যে সারা দেশে বিভিন্ন জায়গায় এখন একটা আইনি ভিত্তি তৈরি হয়েছে যে আপনি রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরকম কোনো বৈদ্যুতিক খুঁটি আপনি রাখতে পারবেন না। ফেসবুক একটা বড় মার্কেটিং এর জায়গা, সেটা ধরেন প্রোডাক্টের মার্কেটিং হতে পারে, পেশার মার্কেটিং হতে পারে, নিজের সম্পর্কে মার্কেটিং হতে পারে। তো ফেসবুকে যেহেতু আপনার একটা বড় পরিচিতি আছে, এটা কি আপনাকে কোনোভাবে আইন পেশায় হেল্প করে? আইন পেশায় হেল্প করে না এটা তো বলাই যাবে না। পরিচিতি মানেই তো আপনাকে মানুষ নক করবে। তো আমার যে পরিচিতিটা ফেসবুকের মাধ্যমে যেটা হয়েছে, এটা হচ্ছে গিয়ে ধরেই নিয়েছেন যে আমি নিপীড়িত নির্যাতিত মানুষের জন্য আইনি লড়াই করব। ফেসবুক আমাকে এই আইডেন্টিটিটা দিচ্ছে। আমার কাছে কিন্তু খুব বেশি ধরেন খুব ধনী বা ওইরকম ক্লায়েন্ট কিন্তু আসেন না। আমার কাছে একদম সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষরা ফেসবুকের মাধ্যমে তাদের একটা ধারণা হয়েছে যে আমি মনে হয় সম্ভবত কেউ যখন ওনাকে দেখে না, সম্ভবত আমি ওনাকে ফিরাই দিব না। এই পরিস্থিতিটা আমার হয়েছে। আচ্ছা, তো আপনি বলছিলেন যে ছাত্র জীবনে আপনি রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সেটি ছাত্রলীগ বা আওয়ামী লীগের যে সংগঠন সেটির সংসার। পরবর্তীতে আমরা আবার দেখলাম যে আপনি যুবলীগের সঙ্গে সম্পৃক্ত হলেন, যুবলীগের আইন বিষয়ক সম্পাদক। ওখানে আপনি কিভাবে আসলেন? আপনি চেয়েছিলেন সেখানে আসতে? না, আমি ছাত্রলীগ করার পর তো আসলে ছাত্রলীগের কমিটি যখন সাবেক হয়ে গেলাম তারপর আমি সোশ্যালি কাজ করতে থাকলাম, ব্যারিস্টার হিসেবে আইনি লড়াই শুরু করলাম। তখন বলা হলো যে যুবলীগের কমিটিতে পরশ ভাই যিনি আমাদের নেতা, উনি সিবি চাইলেন আমাদের অনেকের কাছ থেকে।
তো আমি চিন্তা করে দেখলাম যে যেহেতু আমি ছাত্রলীগ করছি, আমি যুবলীগটাও যদি করার সুযোগ পাই, তাহলে হয়তো আমি যুবলীগের যে যুবকদের আছে তাদের একটা পরিবর্তন করার একটা সুযোগ পাবো। কারণ আমি সিপি দিলাম, পরে ওনারা আমাকে সিলেক্ট করে নিলেন আইন সম্পাদক হিসাবে। আর আপনারা তো জানেনই পরবর্তীতে আবার আমি সাময়িকভাবে অব্যাহতিপ্রাপ্ত এখন। আপনাকে কেন অব্যাহতি দেওয়া হয়েছে, এটা কারণটা কি ছিল? অব্যাহতির বড় যে কারণটা ছিল এটা হচ্ছে গিয়ে যে